হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, কেমন আছো সবাই? পড়াশোনা কেমন চলতেছে? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। বাস্তব সংখ্যা ও অসমতা এই অধ্যায়টা আজকে ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। আজকে বাস্তব সংখ্যা ও অসমতা এই অধ্যায়ের 4 নম্বর লেকচার। তো আগে একটু বলো, আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো, প্রথম 3টা ক্লাস অবশ্যই করে আসছো না? একটু বলো। সিরিয়াল মিস করে ক্লাস করলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, একটু বলো। আমি ধরে নিচ্ছি আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো অবশ্যই প্রথম 3টা ক্লাস সিরিয়াল ওয়াইজ করে আসছো। বাস্তব সংখ্যা ও অসমতা এটা খুবই ছোট, খুবই সহজ একটা অধ্যায়। 9 10এই পড়ছো। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, প্রথম 3 ক্লাসে যা পড়াইছি ওগুলাই পরীক্ষায় আসে। আজকে ক্লাসে যা কিছু পড়াবো সৃজনশীল হওয়ার পর থেকে এগুলো এখনো পরীক্ষায় আসে নাই। আগে আসতো, প্রমাণ টাইপের কিছু ম্যাথ দেখাবো, ওগুলো এখন আর আসেই না। তো আমি আবার বলে রাখতেছি, সৃজনশীল হওয়ার পর থেকে 2017 সাল থেকে উচ্চতর গণিত সৃজনশীল প্রশ্ন হয়। তো 2017 সাল থেকে এখনো পর্যন্ত আজকে ক্লাসে আমরা মেইনলি পড়বো অসমতার লেখচিত্র বা গ্রাফ এবং বাস্তব সংখ্যার যে বিধি আছে কিছু, এই বিধি রিলেটেড কিছু প্রমাণ। এগুলা সৃজনশীল হওয়ার পর থেকে পরীক্ষা আসে না। তো আজকে ক্লাসের গুরুত্ব পরীক্ষার জন্য কম, বাট শিখে রাখতে হবে। কলেজের পরীক্ষায় চলে আসতে পারে বা বোর্ডের পরীক্ষাও যে কোনো বছর কিন্তু চলে আসতেই পারে, যেহেতু আগে আসতো এগুলা। ঠিক আছে, তো সবাই রেডি বলো। মেইনলি সৃজনশীলের জন্য তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে দাদা সৃজনশীল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলা, লেকচার 1 2 3, লেকচার 1 2 3 যা পড়াইছি ওগুলা থেকেই পরীক্ষা আসে। ঠিক আছে, ওকে। তো সবাই রেডি? আজকে আমরা পড়বো অসমতার গ্রাফ। এই অসমতার গ্রাফ 9 10 এ পড়ছো কে কে বলো? সবারই তো পড়ে আসার কথা। সেম জিনিস কিন্তু 9 10 এও আছে। আমি আবার বলতেছি, এই অধ্যায়টাতে নতুন করে পড়ানোর কিছু নাই। যা কিছু পড়াচ্ছি সবকিছুই 9 10 এ আছে। মানে এই অধ্যায়টা খালি হচ্ছে যে তুমি 9 10 এ যা পড়ছো ওগুলার খালি রিভিশন। দেখবে আজকে ক্লাসের পরে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট আপলোড দিব। দেখবা এই অধ্যায়ের প্রশ্নগুলো একদম 9 10 এ যা পড়ছো ওগুলাই আসে। বুঝতে পারছো? ওকে ফাইন। তো চলো শুরু করি। তো অসমতার গ্রাফ খুবই ইজি ব্যাপার, খুবই ইজি ব্যাপার। কিভাবে আঁকাইতে হবে চলো দেখি। হ্যাঁ, প্রশ্নটা তো হলো, জাস্ট এটা লিখো, সমীকরণটা লিখো, মানে অসমতাটা লিখো। নিচের অসমতার সমাধান সেটের লেখচিত্র অঙ্কন করো। তো এই অসমতাটার লেখচিত্র আঁকতে হবে। তো অসমতার লেখচিত্র আঁকার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তুমি এইটাকে আগে ইকুয়াল টু ধরো। লিখো ধরি, ধরি ইকুয়াল টু 0 ধরো। 2x - y - 6 ইকুয়াল টু 0। এইবার বলো তো এটা একটা কি? এটা সরল রেখা না বক্ররেখার সমীকরণ? 9 10 এর স্থানাঙ্ক জ্যামিতি একটা অধ্যায় ছিল তোমাদের, মনে আছে? x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 থাকলে এটা কি সরল রেখা হয়, এটা জানো? প্রথমে দেখো অসমতার লেখচিত্র যখন আঁকাইতে বলবে, গ্রেটার দেন 0 হোক অথবা লেস দেন 0 হোক, তুমি শুরুতে ইকুয়াল টু 0 ধরে নিবা। বুঝছো? তুমি ইকুয়াল টু 0 ধরে নিবা। ধরলে এইটা একটা সরল রেখার গ্রাফ হবে। সরল রেখার গ্রাফটা আঁকাবা। কিভাবে আঁকাবা? তুমি আগে বাইর করবা এই সরল রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে? বাইর করো। তোমরা কি জানো এই জিনিসগুলো তো কমন সেন্স। x অক্ষে কোটি শূন্য মানে y শূন্য, y অক্ষে ভূত শূন্য, এগুলো জানো না? এগুলো তো সবাই জানো, এগুলো এখন আর বুঝাবো কি? x অক্ষে y এর মান 0, y অক্ষে x এর মান 0। তো দেখো x অক্ষকে ছেদ করে, x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেখানে y এর মান 0। তো মনে মনে বসাও y এর মান 0। তাহলে 2x - 6 = 0। তাহলে 2x = 6, তাহলে x সমান কত? 3। এই মনে মনে চিন্তা করো তো কে কে বুঝছো। দেখো x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কোটি শূন্য, তাহলে y এর মান 0, এখানে মনে মনে বসাও। তাহলে 2x - 6 = 0, তাহলে 2x = 6, x = 3, 3,0 বিন্দুতে। এবং লিখো y অক্ষকে ছেদ করে, y অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে বলো? y অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ভাইয়া সেই বিন্দুর অবশ্যই ভূত শূন্য। x অক্ষে কোটি শূন্য মানে y শূন্য, আর y অক্ষে ভূত শূন্য, তাহলে x এর মান 0 বসাও। দেখো x এর মান যদি এখানে তুমি 0 বসাও তাহলে -y - 6 = 0,
তাহলে ওয়াই সমান -6। বলো আগে এই জিনিসটা কে কে বুঝছো? এটা মনে মনে তোমরা বাংলায় লিখবা, শুরুতে ধরি এটা ইকুয়াল টু 0 ধরি, তারপর লিখবা, ধরো এটা 1 নং সমীকরণ দিলা, বাংলায় লিখবা 1 নং x অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করে এবং y অক্ষকে 0, বিন্দুতে ছেদ করে, এমনি বাংলায় লিখবা। এইবার এই দুইটা বিন্দু বসাও, বসে সরলরেখাটা আঁকো। ধরো x অক্ষ y অক্ষ, তোমরা গ্রাফ পেপার নিবা, আপাতত গ্রাফ পেপার নেওয়ার দরকার নেই, নিজে নিজে রাফ প্র্যাকটিস করো, তারপর পরীক্ষায় তো গ্রাফ পেপার দিবেই তোমাকে। তো দেখো 3,0 কই আছে? ধরো 3,0 এই যে এটা মূল বিন্দু, ধরো এটা হচ্ছে 0,0, এটা 0,0, তারপর 3,0, 1 2 3, ধরো এটা 3,0। আমরা ধরো ছক কাগজের এক ঘরকে 1 একক ধরলাম, প্রত্যেকটা ঘরকে 1 একক ধরলাম, তাহলে এটা 3,0, তারপরে কি 0,-6, 0,-6 -1 2 3 4 5 6, এই যে এটা হচ্ছে 0,-6। তাহলে এই দুইটা বিন্দু যোগ করো, এই দুইটা বিন্দু যোগ করলে তুমি রেখাটা পাবা, এই দুইটা বিন্দু যোগ করলে তুমি কি পাবা? রেখাটা পাবা। ব্র্যাকেটটা ছোট হয়ে গেছে, সুন্দর করে দিই। হ্যাঁ, তো এই দুইটা বিন্দু যোগ করো। এখন একটা কথা আছে, ওয়েট, আমি আগে যোগ করছি, তোমরা আগে যোগ করো না, একটু ওয়েট, একটু ওয়েট, আগেই যোগ করো না তোমরা, দেখো আগে দেখো, দুটো বিন্দু যোগ করবো তাহলে রেখাটা পাবো। আচ্ছা আমাকে বলো তো, আমাকে প্রশ্নে যে অসমতাটা দিছে এখানে কি ইকুয়াল টু চিহ্ন আছে? বলো তো, আমরা যে ইকুয়াল টু ধরে নিছি, উত্তরে কি ইকুয়াল টু 0 হবে? তোমরা বলো, প্রশ্নে কি ইকুয়াল টু চিহ্ন আছে? কথা বলো। প্রশ্নে যদি ইকুয়াল টু থাকতো, ধরো গ্রেটার অর ইকুয়াল টু অথবা লেস অর ইকুয়াল টু, তাইলে আমরা যেটা ধরছি, আমরা ইকুয়াল টু 0 ধরছি, এটা যদি প্রশ্নে থাকে তাহলে আমরা সরল রেখা আঁকাবো এইভাবে। আর প্রশ্নে যেহেতু এখানে ইকুয়াল টু নাই, প্রশ্নে কিন্তু ইকুয়াল টু চিহ্ন নাই, আমরা ইকুয়াল টু ধরছি, তাহলে এখানে এরকম একদম একদম সরল রেখা আঁকানো যাবে না, আঁকাইতে হবে এটা ডটেড লাইন, ডট 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 ডট, চেনো? এই যে এরকম ডট 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 লাইন, তোমরা একটু একটু স্পেস দিয়ে, মানে পেন্সিল দিয়ে একটু একটু, মানে অত এখানে আমি যেরকম অত সুন্দর করে আসতেছে এরকম আঁকতে হবে না, বাট তোমরা এই যে এরকম, ধরো এই যে এরকম এরকম টান দিবা, একটা স্কেল ধরে এরকম একটু গ্যাপ রেখে রেখে সরল রেখাটা আঁকাবা। যেহেতু ইকুয়াল টু নাই, যদি প্রশ্নে ইকুয়াল টু থাকতো তাহলে ডিরেক্ট সরল রেখা আঁকাই ফেলতাম, প্রশ্নে যদি ইকুয়াল টু নাই এরকম ডট 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 দিতে হবে। আচ্ছা এইবার আমাকে বলো, প্রশ্নে কিন্তু আছে গ্রেটার দেন 0, এটা আমরা আঁকাইছি কিসের গ্রাফ? ইকুয়াল টু 0 গ্রাফ। এখন উত্তরটা কি হবে? একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমি রেখাটা আঁকাইছি, এই রেখাটা পুরা গ্রাফটাকে কয়টা অংশে ভাগ করছে বলো? টোটাল গ্রাফটাকে দুইটা অংশে ভাগ করছে না? একটা হচ্ছে তার এই যে এই অংশটা, নিচের অংশটা, এই অংশটা, আর একটা হচ্ছে উপরের অংশটা। কথা বুঝছো? পুরা গ্রাফটাকে এই সরল রেখাটা দুইটা অংশে ভাগ করছে, নিচে একটা অংশ, উপরে একটা অংশ, বা এইভাবে চিন্তা করো, ডানে একটা অংশ, বামে একটা অংশ। তো উত্তর ডানে অথবা বামে, ডানে অথবা বামে, যে কোনো একটা উত্তর হবে। এখন চেক করবো কেমনে? এই যে রেখাটা পুরা গ্রাফটাকে দুইটা অংশে ভাগ করছে, তো দুইটা অংশের যে কোনো একটা বিন্দু দিয়ে তুমি চেক করবা। তো সবচেয়ে ইজি কোনটা জানো? মূল বিন্দু দিয়ে সিদ্ধ করা, বা মূল বিন্দু দিয়ে চেক করা। তুমি এই পাশে একটা বিন্দু নিতে পারো অথবা এই পাশে একটা বিন্দু। তো দেখো মূল বিন্দুটা কি বাম পাশে আছে না? তুমি মূল বিন্দু দিয়ে চেক করো তো, মানে উত্তর কিন্তু এই দুইটা অংশের যে কোনো একটা হবে, আইদার এই রেখার ডানের অংশটা অথবা বামের অংশটা। এখন তুমি শিওর হবা কেমনে? তুমি ডানে অথবা বামে যে কোনো একটা বিন্দু দিয়ে সমীকরণটাকে টেস্ট করবা। তো টেস্ট করো তো, এই যে 0,0 বসাও, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, তাহলে -6। এবার বলো, এই যে 0 0 হইলে -6 শূন্য থেকে বড় নাকি ছোট? বলো, এই শর্তকে ফিল আপ করে তুমি এই পাশের একটা বিন্দু, ধরো মূল বিন্দু, মূল বিন্দু দিয়ে টেস্ট করে তো সবচেয়ে ইজি, মূল বিন্দু দিয়ে টেস্ট করো, 0 -0 -6। বলো এই সমীকরণটা কি সত্য হইছে? এই কন্ডিশনটা কি সত্য হইছে? বলো, কন্ডিশন সত্য হইছে না? তার মানে এই পাশটা উত্তর হবে না। দেখো আমরা কিন্তু এই রেখাটার উপরের পাশের একটা বিন্দু, যেটা মূল বিন্দু, মূল বিন্দু দিয়ে সিদ্ধ করছি, তাহলে সিদ্ধ হয় নাই, তাহলে উত্তর হচ্ছে এই নিচের অংশটা। কে কে বুঝছো? তুমি নিচের যে কোনো বিন্দু দিয়েও টেস্ট করতে পারো। দেখো দেখাইতেছি, ধরো তুমি বাম পাশের একটা বিন্দু, এই যে এই রেখাটা টোটাল গ্রাফটাকে দুইটা অংশে ভাগ করছে, একটা এইটা একটা উপরেরটা। তো উপরের একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু, উপরের বিন্দু দিয়ে টেস্ট করলাম, মিলে না। এবার এই পাশে একটা বিন্দু নাও, ধরো 5,0, ধরো এখানে 5,0, 5,0 এই বিন্দুটা টেস্ট করো, 5 দুগুণে 10, -0 -6, হ্যাঁ 4 গ্রেটার দেন 0, দেখো সত্য হয়। তাহলে এখন বলো উত্তর কি এই রেখাটার উপরের অংশ নাকি নিচের অংশ, অথবা বামের অংশ নাকি ডানের অংশ? বলো কোনটা? বামের বিন্দু সিদ্ধ করে না, এটা মনে মনে
শোনো, এটা পরীক্ষায় লিখতে হবে না, এটা মনে মনে বললেই হবে যে এর ডান পাশের একটা বিন্দু সিদ্ধ করে, বাম পাশের বিন্দু সিদ্ধ করে না এই সমীকরণকে, বুঝছো? তাহলে উত্তর হবে এই ডানেরটা, এই যে ডানেরটা। এইবার কি করবা? এবার যেহেতু ডান পাশেরটা উত্তর, তুমি কি করবে জানো? এই যে দুইটা প্রান্ত বিন্দু আছে না, এখান থেকে ডান দিকে দুটা তীর চিহ্ন এঁকে দিবা। দেখাচ্ছি যে উত্তর তো ডানে, উত্তর কি ডানে, তো ডান দিকে দুটা তীর চিহ্ন দিয়ে দিবা, এই যে এরকম, এই যে। বুঝতে পারছো? তুমি বুঝাই দিচ্ছ যে উত্তরটা কোন অংশটা, এই ডান দিকের অংশটা। কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। কথা বলো, কে কে বুঝছো? শেষ। ভাইয়া তুমি টেস্ট করবা যে কোন পাশের বিন্দুটা সিদ্ধ করে, মানে এই সমীকরণটাকে মেনে চলে। তুমি বাম পাশের একটা বিন্দু মূল বিন্দুটা দিয়ে টেস্ট করাই সবচেয়ে ইজি, অথবা যে কোনো একটা বিন্দু নিতে পারো। মূল বিন্দুটা যেহেতু এই সমীকরণটাকে সিদ্ধ করতেছে না, তাহলে এই পাশটা উত্তর হবে না, এই পাশটা হবে উত্তর, এই পাশটা। তাহলে এই পাশে তীর চিহ্ন। আর যদি এই পাশটা সঠিক হইতো তখন এই পাশে দিতাম। আচ্ছা ওয়েট, থামো একটু থামো। এইবার এইটা বলো, সেম প্রশ্নটাই, সেম প্রশ্নটা। এখানে লেস দেন 0 আছে, দাঁড়াও ওটা কপি করে নিই, আগেরটাই কপি করে নিই, আগেরটাই কপি করি। ধরো এইবার কি হবে বলো দেখি, ধরো এখানে গ্রেটার দেনের জায়গায় লেস দেন, বলো দেখি এইবার কি হবে। গ্রেটার দেনের জায়গায় লেস দেন, বলো। আগে ছিল গ্রেটার দেন 0, এবার লেস দেন 0। হ্যাঁ, যদি লেস দেন থাকে তাহলে আমরা আগে ইকুয়াল টু ধরবো, ইকুয়াল টু ধরবো। এইবার বলো এখানে কি হবে, ইকুয়াল টু ধরে আগে আমরা সরলরেখাটা আঁকাবো। এইবার আবার দুই পাশের যে কোনো একটা বিন্দু দিয়ে আমরা টেস্ট করব। তো মূল বিন্দু দিয়ে টেস্ট করা ইজি, মূল বিন্দু দিয়ে টেস্ট করো। মূল বিন্দু পাশে আছে, এইদিকে আছে 0 0, এই যে 0 0 -6 লেস দেন 0, কথা সত্য। মূল বিন্দু দিয়ে চেক করো, -6 শূন্য থেকে ছোট, কথা সত্য। তাহলে এই পাশটা সঠিক উত্তর, এই যে এই পাশটা। তাহলে কি করব, এই যে তীর চিহ্ন এইদিকে দিব, এইদিকে দিব। কে কে বুঝছো বলো, কে কে বুঝিয়াছো? সুন্দর না? এগুলা কি কঠিন কিছু? এগুলা এগুলো 9-10 পড়ছো না বলো তো? এগুলো তো 9-10 আছে। সেম জিনিসগুলো 9-10 কে কে পড়ছো বলো? সেম জিনিসগুলো 9-10 আছে না? দেরিতে জয়েন করছো, ক্লাস শুরু থেকে দেখে নিও ভাই, এখন আবার এগুলো রিক্যাপ করা যাবে না। দেরিতে জয়েন করছো আনিকা, তুমি ক্লাসটা শেষ হওয়ার পরে আরেকবার একটু দেখে নিবা কষ্ট করে, কারণ এখন তোমার জন্য, তোমার ভুল দোষের কারণে সবাইকে সময় নষ্ট করা যাবে না। ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। ওকে ফাইন, তাইলে এইবার এইবার আরেকটা জিনিস এটার মধ্যেই দেখায় দেই। ধরো এটার মধ্যেই ইকুয়াল টু চিহ্ন আছে, এইবার কি হবে বলো তো? ওয়েট, সুন্দর করে দেই। হ্যাঁ, ধরো এখানে ইকুয়াল টু চিহ্ন আছে। 9-10 পড়ি নাই ভাই, এখনো সমস্যা নেই, এখন বুঝতেছো না, অসুবিধা নাই। বলো এখানে ইকুয়াল টু যদি থাকতো, ধরো গ্রেটার দেনও আছে, ইকুয়াল টু আছে, তাহলে এইবার কিন্তু ইকুয়াল টু অলরেডি প্রশ্নে আছে। এইবার কিন্তু এইটা আর ডট 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 দেওয়ার দরকার নাই, এটা এবার ডিরেক্ট সরল রেখা আঁকাই দিবা। কে কে বুঝছো ভাই, বুঝছো? এইবার তো এই রেখাটাও ইনক্লুডেড। শোনো, যখন এখানে ইকুয়াল টু ছিল না তখন কিন্তু এই রেখাটা কিন্তু নেওয়া যাবে না, রেখাটা নিজে কিন্তু উত্তর না, রেখাটার এই ডান পাশটা উত্তর। ডান পাশের যে কোনো বিন্দু, ডান পাশটা মানে ডান পাশের যে কোনো বিন্দু। বাট যখন ইকুয়াল টু চিহ্ন আছে তখন রেখার উপরস্থ বিন্দুগুলাও কিন্তু উত্তর হবে। কে কে বুঝছো বলো, দুটার পার্থক্যটা দেখো। যখন এখানে ইকুয়াল টু চিহ্ন নাই তখন এই রেখাটার ডান পাশের বিন্দুগুলা, ধরো এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, যে কোনো বিন্দু সঠিক উত্তর। কিন্তু রেখার উপরস্থ কোনো বিন্দু নেওয়া যাবে না। রেখার উপরস্থ বিন্দু নিয়ে দেখো, এই সমীকরণকে সিদ্ধ করবে না, মানে এই অসমতাকে সিদ্ধ করবে না। কিন্তু যখন ইকুয়াল টু আছে তখন এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু এই অসমতাকে সিদ্ধ করবে। কথা কি বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? এই বুঝছো? ইকুয়াল টু থাকলে এটা মনে রাখো, এটা কিন্তু অনেকে ভুলা যায়। ইকুয়াল টু চিহ্ন থাকলে সরল রেখা, ইকুয়াল টু চিহ্ন না থাকলে কিন্তু ডট ডট, মানে তোমার এইভাবে ডট 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 দেওয়ার দরকার নাই, তুমি এই যে এইভাবে এটা একটা স্কেল ধরে এইভাবে টান দিবে, এইভাবে টান দিবে এবার। ঠিক আছে, ওকে ফাইন ফাইন ফাইন। তো এটার মধ্যে ওই যে এটাও, এটাও কপি করে নিই। এটার মধ্যেও যদি ইকুয়াল টু চিহ্ন থাকে, এটার মধ্যেও যদি ইকুয়াল টু চিহ্ন থাকে তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও সবকিছু সেম থাকবে, শুধু এই সরল রেখাটা হয়ে যাবে ডিরেক্ট লাইন, মানে ডট 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 আর হবে না, ডিরেক্ট লাইন হয়ে যাবে। এই যে, আশা করি বুঝতে পেরেছো। ওকে ফাইন ফাইন ফাইন। আচ্ছা এইবার পরীক্ষায় লিখবো কেমনে, পরীক্ষায় কিভাবে লিখবো? 9-10 যেভাবে লিখতা
কিভাবে লিখবা? ধরো এখানে লেস দেন বা গ্রেটার দেন যাই থাকুক, তুমি আগে ধরবা ইকুয়াল টু 0, তারপরে ধরো বললা এটা 1 নং সমীকরণ ধরো, তারপর লিখবা 1 নং রেখাটি x অক্ষকে 3,0 বিন্দুতে এবং y অক্ষকে 0,-6 বিন্দুতে ছেদ করে। তারপরে ছক কাগজে x ও x ড্যাশ কে x অক্ষ, y ও y ড্যাশ কে y অক্ষ ধরি ও মূলবিন্দু। তারপর ছক কাগজে ধরো যে এক ঘরকে এক একক বিবেচনা করে 3,0 0,-6 বিন্দু স্থাপন করি, তারপর যোগ করি। যোগ করার পরে এই রেখাটা ছক কাগজকে দুইটা অংশে বিভক্ত করছে। এই দুইটা অংশের মধ্যে যে কোনো একটা বিন্দু 0,0 দিয়ে এই অসমতাকে চেক করলে দেখা যায় যে এই বিন্দুটা এই অসমতাকে সিদ্ধ করে, এটার বেলা কিন্তু করে। তাইলে এই রেখা থেকে মূল বিন্দু যেই পাশে আছে সেটাই অসমতার লেখচিত্র। শেষ। কোনো সমস্যা নাই। কিভাবে লিখতে হবে আমি বলি, তুমি যেই বইটাই ফলো করো, অসীম কুমার শাহ স্যার, কেতাবুদ্দিন স্যার, এস আহমেদ স্যার বা রূপন্তী প্রকাশনীর বই, যে বই ফলো করো, উদাহরণ এরকম ম্যাথ করা আছে, বাংলা ভাষা নিজের মতো করে লিখবা। এই ম্যাথগুলোতে বাংলা ভাষার কারণে নাম্বার কাটবে না। ইন্টারমিডিয়েটের স্যাররা দেখবেন যে তুমি এই বিন্দুগুলো বের করতে পারো কিনা, লেখো চিত্রটা ঠিক মতো আঁকাইছো কিনা। বাংলা ভাষাগুলো নিজের মতো লিখবা। তুমি যেই বই ফলো করো ওই বইয়ে দেখবা যেইভাবে বলা আছে বাংলা ভাষাটা ওই অনুযায়ী লিখবা। এখানে বুঝতেছো কিনা এটাই মেইন ইম্পর্টেন্ট জিনিস। বাংলা ভাষা তুমি বুঝতে পারলে নিজের মতো লিখতে পারবা, সমস্যা নেই। আচ্ছা এবার বলো এটা পারবে কিনা, এইগুলা করে দেওয়ার দরকার আছে? আর এগুলা সব হাউস ওয়াইফ, এগুলা সব হাউস ওয়াইফ। আচ্ছা ওয়েট, তোমাকে একটু দেখাই নিয়ে আসি, ওই ডেসমস থেকে একটু দেখাই নিয়ে আসি। ধরো এই যে এটা ডেসমস, এটা গ্রাফ। তোমরা যে কোনো লেখচিত্রের যে কোনো সমীকরণ বা অসমতার লেখচিত্র কেমন চেক করার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবে যে desmos.com অথবা ডেসমস গ্রাফ নিয়ে লিখে সার্চ করবা, তাহলে চলে আসবে। ধরো একটা অসমতা লিখো, ধরো 2x + y ধরো গ্রেটার দেন 6। এই দেখো অ্যান্সারটা হচ্ছে এই পাশের পুরাটা। এখন পরীক্ষার খাতায় তো তোমার পুরাটা রং করা দরকার নাই, শুধু তীর চিহ্ন দিয়ে রাখলেই হবে, বুঝছো? এই দেখো এই যে, আর এখানে খেয়াল করে দেখো এখানে কি আমি ইকুয়াল টু চিহ্ন দিছি? দেখো তো এই এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, ইকুয়াল টু চিহ্ন নাই। এই জন্য দেখো এই যে ডট ডট, সরল রেখাটা দেখো ডট ডট, দেখছো? তার ডানের অংশটা আগে সরল রেখাটা আগাইছে ডট 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 দিয়ে, তারপর ধরো মূল বিন্দু এই যে এখানে 0,0, এই রেখাটা পুরো লেখচিত্রটাকে দুইটা অংশে ভাগ করছে, ধরো ডান পাশে একটা বাম পাশে একটা। তো মূল বিন্দু দিয়ে তুমি চেক করো, মূল বিন্দু আছে বাম পাশে, মূল বিন্দু যদি এই অসমতাটাকে সিদ্ধ করে তাহলে উত্তর হইতো বাম পাশেরটা। এখানে সিদ্ধ করে নাই মূল বিন্দু, তাহলে উত্তর অপোজিটেরটা। মূল বিন্দু দিয়েই টেস্ট করা লাগবে এরকম না যে কোনো এক পাশের একটা বিন্দু দিয়ে চেক করলেই হয়। তবে আমরা মূল বিন্দু দিয়ে চেক করতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। পরীক্ষায় দেখবা যে তোমার বইয়ের উদাহরণে দেখবা সব মূল বিন্দু দিয়েই টেস্ট করছে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা এবার যদি আমি এখানে ইকুয়াল টু চিহ্ন দেই, ধরো ইকুয়াল টু চিহ্ন দেই, দেখো এই যে ইকুয়াল টু চিহ্ন দিলাম, এবার কি হয়ে গেছে বলো? এই পার্থক্যটা বুঝছো? ইকুয়াল টু চিহ্ন দিলে এই শোয়েব আহমেদ এই যে বলছে ইকুয়াল টু চিহ্ন দিলে কি হয়, দেখো শোয়েব বুঝতে পারছো? তুমি চেক করতে পারবে না? তো যে কোনো অসমতার গ্রাফ তুমি আগে নিজে আঁকাবা, তারপরে যে desmos.com এ যাবা, desmos.com এ গিয়ে চেক করবা তোমারটা হয়েছে কিনা। বুঝতে পারছো? জাস্ট এক অক্ষের বিন্দুটা বের করবা, দেখো এখানে এক অক্ষের ছেদ বিন্দুটা কত খেয়াল করে দেখো 3,0, দেখতে পাচ্ছ এক অক্ষের ছেদ বিন্দুটা 3,0 আর ওয়াই অক্ষের ছেদ বিন্দুটা 0,6। ঠিক আছে, বুঝছো আশা করি। তাহলে এইগুলা সব নিজেরাই পারবা। এখন ডেসমোজে খেয়াল করে দেখবা যে এখানে উত্তর বাম পাশের পুরোটা মানে পুরোটা কিন্তু পুরোটা রং করা, তোমার এখানে রং করার দরকার নাই, এইভাবে লিখে রাখলেই হয়ে যায়। জাস্ট এতটুকু লিখলে এনাফ। তবে অনেক সময় স্যাররা বলেন যে শোনো, তুমি দেখবা যে একদম প্রথম ম্যাথটা এখানে অ্যান্সার কিন্তু এই রেখাটার ডান পাশের অংশটা, তো শুধু এইভাবে তীর চিহ্ন দিলেই আসলে এনাফ। তবে অনেক সময় কলেজের স্যাররা বলেন কি যে এইগুলো একটু কালার করে দিতে। এখন তুমি তো পুরোটা বসে রং করবা না, যদি তোমাকে স্যাররা বলেন যে কালার করে দিতে তাহলে তুমি এইভাবে করে দিবা, ধরো এই যে একটু দাগ দিয়ে দিবা। ডটে তো মানে ডট ডট দেওয়া লাগবে এরকম না, নর্মাল লাইনই করি। ধরো এই যে এরকম, তোমার রং করার তো সময় নাই, মানে নর্মালি আসলে এইভাবে না দিলেও চলে, জাস্ট ওই মাথায় দুইটা তীর চিহ্ন দিলেই হয়। তবে স্যার যদি বলেন যে এইভাবে করে দিতে তুমি করে দিবা, এটা করতে তো অসুবিধা কি, এটা তো একটা সুন্দর কাজই, মেকআপ করতেছি সুন্দর দেখা যাবে, দেখো এটা করে দিও সবাই করে দিও এটা। যদি এখন আর এগুলো পরীক্ষা আসে না আসলে,
তাও যদি আসে, সুন্দর দেখা যাচ্ছে না? এটা করে দেওয়া উচিত না? বলো, তোমরা কি বলো? ভালোই তো লাগতেছে। আরেকটু ঘন ঘন করি। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে। এই করে দিও, করে দিও, সুন্দর দেখা যায়। যত বেশি সুন্দর দেখা যাবে তত বেশি নাম্বার। আর একটু ক্লোজ করে দিই। হ্যাঁ, ওকে, সুন্দর দেখা যায় তো। এই পারবা না এটা করে দিতে? এটা করে দিতে পারবা না? দেখো সুন্দর দেখা যায়। এই পারবা? দাগ দিয়ে দিবা। ঠিক আছে। তারপরে এখানে, এখানে এই যে এখানেও দাগ দিবা। ডান দিকে দাগ দিবা। আর এটাতে বাম দিকে দাগ দিবা। এই যে এরকম একদম বাম দিকে দাগ দিয়ে দিবা। করো করো আমার সাথে সাথে, যাদের গ্রাফ আছে করো। বাকিগুলো দিয়ে থাকো। আচ্ছা, বাকিটা আর করলাম না। হ্যাঁ, বাকিটা এভাবে আমি পরে ক্লাসের স্লাইডে যখন বাড়ি আপলোড দিব ক্লাসের স্লাইড, তখন পুরোটা করে দিব। এইভাবে করে দিও, সুন্দর দেখা যায়। করে দিলে নাইস এন্ড অ্যাট্রাকটিভ। ভেরি গুড। তাসনিম বলছে এইভাবে করে দিলে নাইস এন্ড অ্যাট্রাকটিভ লাগতেছে। ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, তাহলে এটা করে দিবা। ওকে, হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ এই পারবা? ছোট্ট বন্ধুরা অবশ্যই পারা উচিত। ওকে ফাইন। শোনো, গ্রাফের প্রশ্ন সবসময় যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে আসে। তোমরা পরবর্তীতে আগামীকালকে তোমাদের দীপিত ভাইয়া যোগাশ্রয়ী প্রোগ্রাম দ্বিতীয় অধ্যায়টা শুরু করবে। দেখবা ওখানে এই অসমতার গ্রাফের কাজ কারবারি। তো গ্রাফ রিলেটেড প্রশ্ন সবসময় যোগাশ্রয়ী প্রোগ্রামে যে টাইপগুলো আছে ওগুলাই আসে। বাস্তব সংখ্যা থেকে এখনো পর্যন্ত আসে নাই। প্রথম তিনটা ক্লাসে যা পড়াইছি ওগুলা ভালো মতো বুঝছো না? তাইলেই হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এইবার দেখো, প্রত্যেক অসমতা যুগলের সমাধান সেটের লেখচিত্র অঙ্কন করো। দুইটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ বলতে অসমতা, এই দুইটার সমাধান করতে হবে। এই তোমরা সমীকরণ সমাধান করছো না? ধরো এখানে যদি ইকুয়াল টু থাকতো, ডিরেক্ট সমাধান করে ফেলতে পারতা না ক্যালকুলেটর দিয়েই? বলো, যখন দুই চলকের সমীকরণ বা তিনটাও যদি থাকে, যে তিনটা সমীকরণ তিন চলক যদি ইকুয়াল টু থাকে, মানে সমীকরণ থাকে, তাহলে তো ডিরেক্ট তুমি ক্যালকুলেটর দিয়েই সমাধান করে ফেলতে পারো। তো যখন অসমতা, কোনো টেনশনের কারণ নেই। তুমি দুইটার লেখচিত্র আগে আঁকো। দেখো, ওয়েট, এই আঁকো, এটা আঁকো আগে, এইটা আঁকো, পরে দ্বিতীয়টা। তুমি আগে দুইটার গ্রাফ আঁকো। ধরো এই যে মূল বিন্দু, খুবই ইজি জিনিস। দুইটার লেখচিত্র আঁকো, দেখো উত্তর শেষ। পরে দেখাচ্ছি। আগে প্রথমটা লিখো, এক্স অক্ষকে সেট করে কোন বিন্দুতে, আর ওয়াই অক্ষকে সেট করে কোন বিন্দুতে। লিখো, এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কোটি শূন্য। এক্স অক্ষ তুমি আগে ইকুয়াল টু 0 ধরবা, কিন্তু ইকুয়াল টু ধরে নিবা। এখানে তো ইকুয়াল টু 0 না, এখানে 10। তুমি মনে মনে ধরো এটা এক্স প্লাস 2y ইকুয়াল টু 10, মনে মনে আগে ইকুয়াল টু ধরবা। অথবা তুমি চাইলে এরকম লিখতে পারো -10 ইকুয়াল টু 0। তুমি যদি ডান পাশে 0 আনতে চাও, -10 ইকুয়াল টু 0 দরকার নাই, ডান পাশেই 10 থাকুক, অসুবিধা কি? মানে আগে ইকুয়াল টু ধরে নিবা। হ্যাঁ, ইকুয়াল টু ধরছি, তাহলে ইকুয়াল টু ধরার পরে খেয়াল করে দেখো, এক্স অক্ষের ছেদবিন্দু, এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0 হলে এক্স এর মান 10। তারপরে খেয়াল করে দেখো, ওয়াই অক্ষে ভুজের মান 0, অর্থাৎ এক্স এর মান 0। তাহলে এক্স এর মান 0 হলে 2y সমান 10, ওয়াই এর মান 5। 1 2 3 4 5। আচ্ছা, আমার এখানে গ্রাফে আসেই 10 পর্যন্ত। আমরা ছক কাগজের প্রতি এক ঘরকে এক একক ধরলাম, 10,0। তারপর 0,5, 0 1 2 3 4 5, এই 0,5। যেহেতু এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, তুমি আগে কিন্তু লিখবা ধরি এটা সমান 10। অসমতায় চিহ্ন লেস দেন, গ্রেটার দেন যাই থাকুক, তুমি ইকুয়াল টু ধরে আগে চিত্রটা আঁকাবা। তো আগে এই যে দেখো, এখানে যেহেতু ইকুয়াল টু আছে চিহ্ন, তাহলে আমি একদম পুরা সরল লেখা আঁকাইতেছি। এখানে ডট 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 দেওয়ার দরকার নেই, ডট 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 দেওয়ার দরকার নেই। দেখো এই যে, হ্যাঁ, এইবার খেয়াল করে দেখো। আচ্ছা, এইবার তোমরা আগে বলো তো শুনি, এই অসমতার লেখচিত্রটা উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে? দেখো এই যে সরল লেখাটা, এই সরল লেখাটা পুরা গ্রাফ পেপারটাকে দুইটা অংশে ভাগ করছে। একটা হচ্ছে এইটার উপরের দিক, আর একটা নিচের দিক। তুমি মূল বিন্দু দিয়ে টেস্ট করো, মূল বিন্দু বসাও 0 0, বাম পাশে 0। তো ভাই 0-র চাইতে 10 কি বড় সমান? হ্যাঁ বড়, মিলছে তো? হ্যাঁ, কথা সত্য, যে কোনো একটা মিললেই হবে। তাহলে নিচেরটা, বুঝছো? দেখো, এক্স এর জায়গায় 0 বসাও, 0 + 0 মানে 0, বাম পাশে 0, ডান পাশে 10। তাহলে হ্যাঁ, 0 চাইতে 10 বড়, বড় অথবা ইকুয়াল টু, যে কোনো একটা মিললেই কিন্তু হবে।
লেস অর ইকুয়াল মানে বড় হইতে পারবে অথবা ছোট সমান হইতে পারবে। তো নিচে তাহলে তীর চিহ্ন দাও, অথবা আগে পুরোটা ডট 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 করে দাঁড়াও। এই যে তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন, এটা আগে শেষ করি, দাঁড়াও। এখন এটা দাগ দিয়ে নিই। আচ্ছা দাগ পরে দিই, ওয়েট। শোনো, এটাতে প্রথমেই দাগ দেওয়ার দরকার নাই, চাইলে দিতে পারো, চাইলে আগেই দাগ দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট আগে দাগ না দিয়ে লাস্টে একবার দাগ দিচ্ছি, কারণ এখানে আগে দাগ দিলে কনফিউজিং হবে, লাস্টে একবার দিচ্ছি। তারপরে এইটা, এইটা দেখো, তুমি মনে মনে ইকুয়াল টু ধরো, মনে মনে, এটা লেখা লাগবে না, মনে মনে আপাতত ইকুয়াল টু ধরো। তাহলে এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে বাইর করো। দেখো এক্স অক্ষের ছেদবিন্দুতে কোটি শূন্য, ওয়াই অক্ষের ছেদবিন্দুতে ভূত শূন্য। তাহলে এক্স অক্ষে যদি কোটি শূন্য হয়, এক্স এর মান 0, সরি ওয়াই এর মান 0, তাহলে এক্স এর মান 6। আর ওয়াই অক্ষে যদি ভূত শূন্য হয়, তাহলে এক্স এর মান 0, ওয়াই সমান 6। তাহলে একটা হচ্ছে 6,0, 1 2 3 4 5 6, 6,0, আর এটা হচ্ছে 0,6, 1 2 3 4 5 6। দাঁড়াও আগের বিন্দুটাকে একটু সরাই নি, তাহলে দুইটা একসাথে হয়ে যাচ্ছে। তাহলে এটা 0,5 এইদিকে দিলাম, আচ্ছা এখানে থাক, এখানে থাক। এই যে রেখাটা, এই যে দেখো ভাই, খুবই ইজি জিনিস এগুলো, একদম বাচ্চা কাজ, এগুলো মজা লাগবে পরীক্ষায় আসলে। হ্যাঁ, এইবার চেক করে বলো তো উত্তর কি, এটার বেলায় উপরে নাকি নিচে বলো। এটার ক্ষেত্রেও মূল বিন্দু দিয়ে চেক করো, এই রেখাটাও উপরে নিচে দুইটা অংশে ভাগ করছে পুরা গ্রাফ পেপারটাকে। তো তার এই পাশে আছে মূল বিন্দু, মানে নিচে আছে, মূল বিন্দু দিয়ে চেক করো, 0 + 0 মানে 0। হ্যাঁ, তাহলে 0 থেকে 6 বড়, কথা সত্য। তাহলে এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, নিচের দিকে দেখো। ওকে, এখন শোনো ভাইয়া, এখানে প্রশ্নে যদি শুধু একটা সমীকরণ থাকতো, যদি শুধু একটা সমীকরণ থাকতো, তাইলে তো ধরো এটার বেলায় পুরাটা পুরাটা আমি দাগ দিয়ে দিতাম, আর এইটার বেলায় এখান থেকে পুরোটা দাগ দিয়ে দিতাম। তো এখানে যেহেতু দুইটা মিলে সমাধান করতে হবে, শোনো এখানে এক্স এবং ওয়াই এর মানগুলা মানে একটা বিন্দু, এক্স আর ওয়াই মানে তো দুইটা মিলে একটা বিন্দু, এমন বিন্দুগুলাই নিতে হবে যে বিন্দুগুলা দুইটা অসমতাকে সিদ্ধ করে, কথা বুঝছো? এমন বিন্দুগুলা নিতে হবে যে বিন্দুগুলা এই অসমতাটাকেও সিদ্ধ করবে, এই অসমতাটাকেও সিদ্ধ করবে, মানে দুইটার মধ্যে যে অংশটা কমন, কথা বুঝছো? যেমন একটা জিনিস শোনো, একটু শোনো, এই বিন্দুটা এই অসমতাকে কিন্তু সিদ্ধ করছে, কিন্তু এইটাকে কি সিদ্ধ করছে বলো তো, একটু ভালো মতো বোঝো। দেখো ধরো এখানে একটা বিন্দু আছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু এই অসমতাকে সিদ্ধ করছে। দেখো এটার এটার এই পাশে আছে, কিন্তু এইটার কি এই পাশে আছে না, এই কথা কি বুঝতেছো? এমন বিন্দুগুলো নিতে হবে যে বিন্দুগুলো দুইটাকেই সিদ্ধ করে, মানে কি দুইটারই কমন আছে। দেখো এই যে এই অসমতার গ্রাফ বলতেছে এখান থেকে শুরু করে এই দিকের যে কোনো বিন্দু, আর এই অসমতাটার গ্রাফটা বলতেছে এখান থেকে নিচের দিকে যে কোনো বিন্দু। তাহলে দুইটার মধ্যে কমন কতটুকু বলো তো, একটু দেখো তো, কমন কি এতটুকু না? এই যে এই যে এই যে বলতো এতটুকু না? কে কে বুঝছো? দেখো আমি আঁকাই আগে, এই যে শুধু কমন টুকু উত্তর হবে, এই যে কমন হচ্ছে এতটুকু। দেখো আমি আগে আঁকাই, এই যে শুধু কমন টুকু নিতে হবে। এই কথা বুঝতেছো? সুন্দর, কিন্তু না বুঝার মতো কিছু নেই, একদম বাংলা ভাষা। দেখো আমি আগে আঁকাইতেছি। হ্যাঁ, তাহলে এখানে আগেই যখন এরকম দুইটা অসমতা সমাধান করতে বলবে, আগেই দাগ টানার দরকার নাই, এই লাস্টে একবার দাগ টানলেই হবে। এটাও কিন্তু হবে, এখানেও কিন্তু হবে, যে এটাও এই পাশে পুরাটা দুইটা অংশে ভাগ করছে। লেখো চিত্রটাকে, উপরেরটা হবে না নিচেরটা উত্তর হবে, নিচে এখানে যে কোনো বিন্দু সঠিক হবে। এই কে কে বুঝছো বলো, এই যে এতটুকু উত্তর। কথা বলো, কথা বলো, বুঝছো নাকি বলো, না বুঝে থাকলেও বলো, কোনো অসুবিধা নেই। এই যে বুঝিয়াছো, কে কে বুঝিয়াছো বলো, কে কে বুঝিয়াছো? এখানে কমন এরিয়াটুকু নিতে হবে, যেই এরিয়াটুকু
দুইটা কন্ডিশনকেই ফিল আপ করে। এই যে আমি যতটুকু, এই যে এতটুকু এতটুকু, এতটুকুর মধ্যে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দু এইটার কন্ডিশনকেও সিদ্ধ করতেছে, এইটার কন্ডিশনকেও সিদ্ধ করতেছে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? শেষ। তো পরীক্ষায় লেখার সময় কিভাবে লিখবা? আগে এইটার বেলা ইকুয়াল টু 0 ধরবা, লিখবা 1 নং সরল রেখা, এক্স অক্ষকে এই বিন্দুতে, ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তারপর ছক্কা দুইটা বিন্দু বসাই, বসে সরল রেখা আঁকি, তারপর মূল বিন্দুটা আছে ওই রেখার নিচে, মূল বিন্দু দিয়ে সিদ্ধ করে দেখি সিদ্ধ করতেছে, অসমতা সিদ্ধ হয়, তাহলে মূল বিন্দু যেই পাশে আছে সেই পাশটা হবে অসমতা লেখচিত্র। এটার কাজ শেষ। তারপর একই ভাবে এটা, তারপর এই দুইটার মধ্যে কমন এরিয়াটুকুই সঠিক উত্তর। তো এটা লেখচিত্রটাই মেইন, লেখচিত্রটাই মেইন। শেষ। এখন আমাকে বলো, যদি এখানে ইকুয়াল টু চিহ্ন না থাকতো, দেখো ধরো এখানে শুধু লেস দেন, তাইলে কি, তাহলে কি এগুলো সরল লেখা হইতো নাকি ডটেড লাইন হইতো? বলো পার্থক্যগুলো একটা ভালো মতো বোঝো। শেষ। যদি ইকুয়াল টু চিহ্ন না থাকে তাহলে ডট 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 দেওয়া লাগবে, মাঝখানে গ্যাপ রেখে যাওয়া লাগবে, কারণ তখন ওই রেখার উপরস্থিত বিন্দুগুলো উত্তর হবে না। এখানে যেহেতু ইকুয়াল টু আছে, ধরো এই যে এই রেখার উপরস্থ বিন্দুগুলো কিন্তু উত্তর হবে এখানে, তারপরে এখানে এই রেখার উপরস্থ বিন্দুগুলো কিন্তু উত্তর হবে। কিন্তু যদি ইকুয়াল টু চিহ্ন না থাকতো তাইলে হইতো না। আচ্ছা, এইবার সেম ম্যাথটা যদি এখানে গ্রেটার দেন থাকে, পারবা? গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন, পারবা? কমন এরিয়াটুকু খুঁজে বের করতে পারবা? বলো তো, দাঁড়াও এটাই করি, দাঁড়াও ওয়েট, একটা ম্যাথের মধ্যেই সবগুলা বুঝাই ফেলি। ধরো দেখো, চিন্তা করো, কিছু লেখা লাগবে না, লেখার দরকার নাই, তুমি বুঝতেছো কিনা এটা হলো মেন কাহিনী। দেখো ধরো এখানে গ্রেটার অর ইকুয়াল টু, তাহলে কি হইতো চিন্তা করো তো, গ্রেটার অর ইকুয়াল টু, তাহলে উত্তর কতটুকু হইতো? দাঁড়াও চিন্তা করো, চিন্তা করো কি হবে, নিচে নিচে চিন্তা করো, তাহলে উত্তর কতটুকু হইতো? আচ্ছা কপি করছি, এই ওয়েট, আমি তো কপি না করে মনে হয় ইয়া করে ফেলতেছি, কপি না করছি, কপি করছি, আই হাই রে, কপি করি নাই, না করছি করছি, সরি, আগে কপি করা আছে। হ্যাঁ ওকে ফাইন। এইবার দেখো, যদি গ্রেটার দেন হইতো তাহলে দুইটাই কি এদিকে হয়ে যেত না? দেখো এই যে এটা এইদিকে, এটাও এইদিকে, এখানে তো এখানে কই গেল, নতুন করে দেই, তখন তীর চিহ্নগুলো কিন্তু উপরের দিকে হইতো দুইটাই। এখানে দেখো এটা হয়ে যাবে এইদিকে, এই যে এইদিকে, এটাও এইদিকে, হ্যাঁ ওকে ফাইন। এখন দুইটার মধ্যে কমন কতটুকু? দুইটার মধ্যে কমন কতটুকু? এই যে এইখান থেকে এতটুকু আর এইখান থেকে এতটুকু, এই যে এই উপরেরটুকু, দেখছো? মানে এই অসমতার গ্রাফ হচ্ছে এখান থেকে উপরে, আর এই অসমতার গ্রাফ হচ্ছে এখান থেকে উপরেরটুকু। তাহলে দুইটার মধ্যে কমন এই যে দেখো, আমি এবার সবুজ কালার ইউজ করি, তীর চিহ্ন দরকার নাই, এই যে, এই যে, এই কথা বুঝছো, কথা বুঝছো? এইখান থেকে, সুন্দর না ভাইয়ারা? ভালো লাগছে? এই যে শেষ। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। বলো কে কে বুঝছো, কে কে বুঝিয়াছো বলো? তো এইবার এখানেও যদি ইকুয়াল টু চিহ্ন না থাকতো তাহলে এই মেইন রেখাগুলো আমরা এভাবে ডট 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 দিয়ে আঁকাইতাম। শেষ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন এগুলা বাড়ির কাজ দিলে পারবা? বলো কে কে পারবা, বলো কে কে পারবা? এগুলো সব হাউস ওয়াইফ। আজকে তো অধ্যায় শেষ হয়ে যাবে, আজকে ক্লাসের পর বই থেকে বাড়ির কাজ দিব, লেকচার 1 আর 2 মিলে তো বাড়ির কাজ দেই নাই, কারণ একসাথে দিব ভাবছিলাম। এই অধ্যায়টা একেবারেই ছোট অধ্যায়, এগুলা ক্লাস শেষ হবে মানে অধ্যায় শেষ একবারে বাড়ির কাজ দিয়ে দিব বই থেকে। এই পারবা বলো তো, পারবা না? দেখো দেখো, এগুলো সব হাউস ওয়াইফ ভাইয়ারা, এগুলো সব হাউস ওয়াইফ একদম। আর বাংলা ভাষায় কিভাবে লিখতে হবে, অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাই পরীক্ষায় এগুলা বাংলা ভাষাটা কিভাবে লিখবো? ওটা 9 10 যেভাবে লিখতে এভাবেই। আর যদি 9 10 উপরে না থাকো, বাংলা ভাষাটা বইয়ের উদাহরণে দেখবা, বা তুমি যে বইটা ফলো করো ওই বইয়ের সমাধানটা আছে না তোমার কাছে, যখন নিজে মিলাবা যে বাংলা ভাষাটা কিভাবে লিখছে, ওটা উদাহরণ দেখলে বুঝতে পারবা, কোনো সমস্যা নেই।
তুমি জিনিসটা বুঝতে পারলে, লজিক বুঝতে পারলে বাংলা ভাষা তোমাকে আটকাবে না। এখন এমসিকিউ এর জন্য এই যে সূত্রগুলো, এগুলো সবগুলো কিন্তু আমরা দেখছি, এগুলো এমসিকিউতে আসতে পারে, মুখস্থ আছে এগুলো, একটু দেখো। মানে বলতে পারে যে নিচের কোনটি, মানে নিচের কোন সূত্রটি সঠিক নয়। বহুপদী আসে না যে কি বলে, বহুপদী সমাপ্তি সূচক, বহুপদী সমাপ্ত সূচক প্রশ্নতে আসতে পারে যে নিচের কোন সূত্রটি সত্য নয়, বা নিচের কোনটি বাস্তব সংখ্যার বিধি নয়, এরকম আর কি। তো এগুলা একটু দেখো, এগুলো একবার দেখলেই মনে থাকবে, এগুলো একবার দেখলেই মনে থাকবে, এগুলো এমসিকিউতে আসবে। একটু দেখো ছোট্ট বন্ধুরা, এমসিকিউতে আসবে কিন্তু, একটু দেখো তো, এগুলো পড়ছি না। মডুলাস অফ এ গ্রেটার অর ইকুয়াল টু এ স্কয়ার, যে কথা মাইনাস এ কে স্কয়ার এ করা কথা একই কথা, মডুলাস আগে থাকুক পরে স্কয়ার গুলো তো প্লাসই হবে। মডুলাস অফ এ বি সমান মডুলাস অফ এ ইনটু মডুলাস অফ বি, তারপরে এগুলো তো প্রমাণই পড়ছি, 4 5 6 এগুলো তো প্রমাণ শিখছি। তারপর 7 8 মডুলাস অফ এ বি গ্রেটার অর ইকুয়াল মডুলাস এ বি, মডুলাস অফ এ বাই বি যে কথা, মডুলাস অফ এ ডিভাইড বাই মডুলাস অফ বি একই কথা। তবে এটা প্রথম ক্লাসেই পড়ছিলাম, মনে আছে? এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। এরপরে শর্টকাট গুলো মনে আছে, এগুলো দেখাইছিলাম। শর্টকাট গুলো একটু ওয়েট, শোনো, এগুলো লেখা লাগবে না, দেখো। x মাইনাস এ এক্স মাইনাস বি লেস অর ইকুয়াল 0, অথবা যদি ভাগাকারে থাকে x মাইনাস এ ডিভাইড বাই x মাইনাস বি লেস অর ইকুয়াল 0, অথবা উপরে x মাইনাস বি নিচে x মাইনাস এ লেস অর ইকুয়াল 0, কথা একই, তিনটা একই সিস্টেম। মনে আছে যখন লেস দেন থাকে, লেস দেন, তখন উত্তরটা মনে আছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই যে এইটা কার কার মনে আছে? ওয়েট, ধরো মনে মনে চিন্তা করো যে এখানে একটা আছে x-2, ধরো একটা x-2 একটা x-3, দুইটা রাশি, এটা গুণ আকারে থাকুক ভাগ আকারে থাকুক, তুমি মনে মনে আগে x ইকুয়াল টু মানগুলা ইকুয়াল টু 0 ধরে মনে মনে মান বের করো, 2 থেকে 3, তাহলে উত্তর হবে 2 থেকে বড় 3 থেকে ছোট। কার কার মনে পড়ে একটু দেখো, এই যে এটা যদি ইকুয়াল টু চিহ্ন থাকে তাহলে ইকুয়াল টু দিব, যদি এখানে ইকুয়াল টু থাকে তাহলে ইকুয়াল টু দিব, যদি ইকুয়াল টু না থাকে তাহলে দিব না। কার কার মনে আছে? এইগুলা নতুন করে লিখার দরকার নাই, এগুলা তোমাকে আমি পড়াই ফেলছি, অলরেডি তোমাকে পড়াই ফেলছি। দুইটা রাশি একসাথে গুণ আকারে ভাগ আকারে যাই থাকুক, যদি লেস দেন 0 হয় তাহলে উত্তরটা হবে এক্স এর মানটা হবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এই দেখো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, মানে 2 থেকে বড় 3 থেকে ছোট, এই 2 থেকে 3 এর মধ্যে, মানে এটাকে মনে রাখতে পারবা 2 থেকে 3 এর মধ্যে। গ্রেটার দেন, এগুলা কার কার মনে আছে নাকি ভুলে গেছো? এগুলো তো দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম, এগুলো আমি আবার তুলে রাখছি যাতে তোমরা একবার রিভিশন দাও, এগুলো এমসিকিউতে আসবে। এমসিকিউতে আসলে তো অত বড় ম্যাথ করার দরকার নাই। যখন গ্রেটার দেন তখন মনে আছে বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ওয়েট, সেই ক্ষেত্রে হবে দেখো বড় থেকে বড়, এখানে বড় কে 3, বড় থেকে বড়, অথবা অথবা ছোট থেকে ছোট, ছোট কে 2। নরমালি লেখার সময় আমরা ছোটটাকে আগে লিখি, বড়টাকে পরে লিখি, ডাজন্ট ম্যাটার, একভাবে লিখলে হলো। এই মনে পড়ে দেখো, একটু দেখো ভাই, এগুলো কিন্তু পড়া জিনিস, নতুন কিছু না, এটা আজকে ক্লাসের কিছু না, আসলে আজকে ক্লাসের কিছু না। দেখো এই যে দুইটা রাশি x মাইনাস এক্স মাইনাস বি যদি গুণ আকারে বা ভাগ আকারে উপরে x মাইনাস এ নিচে x মাইনাস বি, অথবা উপরে x মাইনাস বি নিচে x মাইনাস এ যাই থাকুক, যদি গ্রেটার দেন 0 হয় তাইলে আগে তুমি দুইটা রাশিকে মনে মনে 0 ধরে x এর মানগুলো বের করবা, তারপর গ্রেটার দেন থাকলে উত্তর হবে বড়টা বড় ছোটটার চাইতে ছোট, বড় থেকে বড় ছোট থেকে ছোট। কার কার মনে আছে? কার কার মনে আছে? এবারে এখানে উত্তর বলো তো। ওয়েট, ধরো এইটা দিলাম x-4 x-7, বলো তো দেখি এটার উত্তর কি হবে? কয়জন পারে? কিছু না লেখা, কিছু লেখা যাবে না, মনে মনে। এই এমসিকিউতে কিন্তু এগুলো আসবে, উইকলি এক্সাম। এখানে তো আসলে এই চ্যাপ্টারে তো 4টা ক্লাস, একটা উইকলি এক্সামই হবে। এই বলো তাড়াতাড়ি বলো। গ্রেটার দেন আছে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তুমি মনে মনে আগে 0 ধরো দুইটা রাশিকে, x-4 কে 0 ধরলে x-4, মনে 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 এটা মনে মনে লিখবা না, এইটাকে 0 ধরলে x-4, এটাকে 0 ধরলে x-7, তাহলে উত্তর হবে ছোট থেকে ছোট, বড় থেকে বড়। ধরো আগে বড়টাই লিখলাম, বড় থেকে বড় অথবা বা ওর ছোট থেকে ছোট। কে কে বুঝছো বলো? বড় থেকে বড় অথবা ছোট থেকে ছোট, বলো। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, এক্স এর মান হবে বড়টার চাইতে বড়, মানে 7-এর চাইতে বড়, আর ছোটটার চাইতে ছোট, বড় থেকে বড় ছোট থেকে ছোট।
4 চাইতে ছোট। কে কে বুঝছো বলো? এগুলো এমসিকিউ তে দিব, পারবা? এই পারবা? ওকে ফাইন, কে কে পারবা বলো, কে কে পারবা? পারবা, আচ্ছা। দেখো এটা 9-10 এ পড়ছিলাম, এগুলো আর পড়াইতে হবে না। আচ্ছা তোমাদের এই জিনিসগুলো কি আজকে আসলে এগুলো দেখানো দরকার আছে? একটু দেখাই, দেখো বাস্তব সংখ্যার প্রকারভেদ, এগুলো নিজ দায়িত্বে পড়বা। বাস্তব সংখ্যার প্রকারভেদ এগুলো এমসিকিউ তে আসবে, দেখো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এগুলা ভাই কি দেখাবো, এগুলো একটু নিজ দায়িত্ব। এগুলো এখান থেকে এমসিকিউ তে বেশি যে জিনিসটা আসে আমি দেখাই দিচ্ছি। বাস্তব সংখ্যার প্রকারভেদ দেখো, বাস্তব সংখ্যা মূলত 2 প্রকার, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। বাস্তব সংখ্যাকে প্রকাশ করে ক্যাপিটাল আর দিয়ে, ক্যাপিটাল আর। মূলদ সংখ্যাকে প্রকাশ করে ক্যাপিটাল কিউ, এবং অমূলদ হচ্ছে কিউ প্রাইম বা কিউ ড্যাশ। দেখো যে কিউ এর উপর একটা প্রাইম আছে, দেখবা কিউ প্রাইম, কিউ প্রাইম বা কিউ ড্যাশ যেটাই বলো। তারপর মূলদ সংখ্যা আবার 2 প্রকার, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে ক্যাপিটাল জেড দিয়ে। তারপরে পূর্ণ সংখ্যা আবার 2 প্রকার, ধনাত্মক, ঋণাত্মক বা অঋণাত্মক। শূন্যটা অঋণাত্মকের মধ্যে পড়ে। তার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যার একটা নাম আছে, এটা কে কে জানো বলো তো? ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 একে বলে স্বাভাবিক সংখ্যা, জানো? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করে, ক্যাপিটাল এন তো মোটা করে লিখতে হয়, আমরা নরমালি মোটা করে না লিখে 2টা দাগ দিয়ে দিই, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন। দেখো তারপরে এগুলো দেখবা, এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি আবার বলছি শোনো, বাস্তব সংখ্যাকে ভাগ করলে মেইনলি 2টা ভাগ পাওয়া যায়, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ প্রাইম বা কিউ ড্যাশ। এই জিনিসটাকে এইভাবে লেখা যায় যে বাস্তব সংখ্যা ইকুয়াল টু, সকল বাস্তব সংখ্যা ইকুয়াল টু মূলদ এবং অমূলদ এই 2টার ইউনিয়ন। কথা বুঝছো? এটা একটা এমসিকিউ। বাস্তব সংখ্যা ভাঙলে 2টা প্রকারভেদ পাওয়া যায়, মূলদ আর অমূলদ। তো সকল মূলদ সংখ্যা, সকল অমূলদ সংখ্যা মিলে কি হয়? বাস্তব সংখ্যা। তো এই যে দেখো এটা একটা এমসিকিউ, পারবা? দেখো সকল মূলদ সংখ্যা, সকল অমূলদ সংখ্যা এই 2টা মিলে সকল বাস্তব সংখ্যা। তারপরে এই যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে বলে কি? ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো সকল স্বাভাবিক সংখ্যা দেখো পূর্ণ সংখ্যার উপসেট, কারণ পূর্ণ সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা মানে সকল পূর্ণ সংখ্যাকে বলে স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা। আবার সকল পূর্ণ সংখ্যা দেখো মূলদ সংখ্যা, আবার সকল মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা। এই বলতে পারি, একটু দেখো আমার কথাটা শোনো, কিছু বোঝা লাগবে না, খালি এতটুকু শোনো। সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, আবার সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, আবার সকল মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। এই বুঝছো? ধরো তোমার গ্রাম, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে উপজেলা, এটা হচ্ছে জেলা। কথা বুঝছো নাকি? যে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, দেখো এই যে উপসেট আকারে সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যার উপসেট। সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, এই যেটা হচ্ছে উপসেটের চিহ্ন, তোমরা জানো উপসেট। সকল মূলদ সংখ্যাই কি? বাস্তব সংখ্যা। কথা বুঝছো? এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কে কে পারবা? দেখো সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা উপসেট, এটা উপসেটের চিহ্ন। তারপর সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার উপসেট। সকল মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার উপসেট। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এই দুইটা মানে বিশেষ করে পরেরটা, এটা স্টার দিয়ে দিই, এটা এটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে, এটা এটা এমসিকিউ তে আসবেই। তো মোটামুটি এই ছিল আমাদের ক্লাস, আমাদের বাস্তব সংখ্যা অধ্যায় শেষ। তবে আরো কিছু জিনিস, আরো কিছু জিনিস পরীক্ষায় এমসিকিউ তে আসে, এমসিকিউ তে আসে। এগুলা এখন, এগুলা এখন সৃজনশীল হওয়ার পর থেকে রিটেনে আসে না। যেমন যোগের অনন্যতা, যোগের অনন্যতা এই জিনিসটা কি? দেখো এটা বিধি, বাস্তব সংখ্যা বিধি। যোগের অনন্যতা মানে হচ্ছে ধরো এ সমান বি, আমরা কি জানি যে কোনো সমীকরণের উভয় পক্ষে যদি আমি একই জিনিস যোগ করি কোনো সমস্যা আছে? তাই বলো, ধরো আমি, আমার ইচ্ছা হইলো, আমার মনে চায়, এই অসুবিধা আছে? এই জিনিসটা দেখো ভাই, এগুলো বাচ্চা জিনিস, এগুলো আসলে খুবই বিরক্তিকর পড়াশোনা, খুবই বিরক্তিকর পড়াশোনা যে এগুলা মুখস্থ রাখা লাগে। মুখস্থ কি জানো? পরীক্ষা আসবে এই বিধিটার নাম কি, এমসিকিউতে আসতে পারে এই বিধিটার নাম কি বলো? একটা সমীকরণের উভয় পক্ষে তুমি একই জিনিস যোগ করতে পারো, কোনো সমস্যা নেই, এই বিধির নাম কি? যোগের অনন্যতা। পরীক্ষা আসতে পারে এমসিকিউতে যে নিচের কোন মানে কোনটা কি বলে যোগের অনন্যতা বা এই টাইপের আর কি। এগুলা খুবই বিরক্তিকর জিনিস, যে ভাই এগুলো সবাই জানে,
এগুলো আবার মনে রাখতে হয় কেন? গুণের অনন্যতা একই জিনিস। ধরো এ সমান বি, তাহলে উভয় পক্ষে আমি একই জিনিস গুণ করতে পারি, কোনো সমস্যা আছে? বলো, একই জিনিস গুণ করতে পারি, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। দেখো এটা হচ্ছে যোগের অনন্যতা। হ্যাঁ, সাইড নোট দিয়ে রাখি, লিখাই তো আছে অবশ্য, আর লিখা আচ্ছা লিখি, লিখে যেতে বলছি। এটা হচ্ছে যোগের অনন্যতা, আর এইটা হচ্ছে গুণের অনন্যতা। এগুলো খালি দেখো, এগুলো এখন আর শোনো, আবার বলতেছি, সৃজনশীল হওয়ার পর থেকে এগুলা আর রিটেনে আসে না, এমসিকিউতে মাঝে মধ্যে আসতে পারে। দেখো যোগের বিপরীতক, দেখো যোগের বিপরীতক মানে হচ্ছে, তুমি এখানে লেখা আছে কই, এই যে দেখো, এই তিনটা আমি লেখা রাখছি। যোগের বিপরীতক মানে হচ্ছে তুমি যে কোনো সংখ্যার সাথে তার বিপরীত সংখ্যা যদি যোগ করো, জিরো হবে না? তাই বলো। দেখো যোগের অনন্যতা আর গুণের অনন্যতা, এই দুটো তো বোঝা গেছে যে ভাই আমি একই জিনিস দুই পক্ষে যোগও করতে পারি, গুণও করতে পারি, কোনো সমস্যা নেই। এবার দেখো যোগের বিপরীতক, যে কোনো সংখ্যার সাথে তার বিপরীত সংখ্যা যোগ করলে জিরো হয়। এন কথা হচ্ছে পরীক্ষায় তো এটা আইবো না যে এটার মান কত, এ প্লাস মাইনাস এই দুটো যোগ করলে যে জিরো হয়, এগুলো তো কানার ভাই অন্ধও জানে। পরীক্ষায় আসবে যে এই বিধিটার নাম কি, বুঝছো? এটার নাম কি? এটার নাম হচ্ছে যোগের বিপরীতক। মনে থাকবে, মনে থাকা উচিত। দেখো যোগ বিপরীত জিনিসটা, মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট জিনিসটা যোগ করতেছি, এই জন্য নাম হচ্ছে যোগের বিপরীতক। তারপরে গুণের বিপরীতক, এই দেখো কোন একটা সংখ্যার সাথে তার বিপরীত, মানে এটা হচ্ছে গুণের বিপরীত, এ ইনভার্স মানে 1/a, এটাকে বলে গুণাত্মক বিপরীত। এ আর এ ইনভার্স মানে হচ্ছে 1/a, এটাকে বলে গুণাত্মক বিপরীত সংখ্যা। ধরো 2, 2 এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার -1 বা 2 ইনভার্স মানে কি 1/2। 2 এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 1/2। কথা বুঝছো? ওকে ফাইন। তো এগুলো তো আমরা সবাই জানি, এগুলো তো আমরা জানি, খালি মনে রাখতে হবে যে কোন বিধিটাকে কি বলে। তারপর যোগের অবেদক, যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, এটাকে বলে যোগের অবেদক। দেখো এই বলো, এই পাঁচটা মনে থাকবে? একটু দেখো তো, এই পাঁচটা মুখস্থ করো আগে, একটু বলো এই পাঁচটা মুখস্থ হয়েছে? এই মুখস্থ হয়েছে? মুখস্থ হওয়া কিন্তু উচিত। এই মুখস্থ হয়েছে? একটু ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলো। এবার দেখো 6 নাম্বারটা, গুণের অবেদক। দেখো ভাই যোগের অবেদক হচ্ছে যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, এটা হচ্ছে অবেদক, যে চেঞ্জ হয় না, আগে যা ছিল তাই পাওয়া গেছে। আর গুণের অবেদক কি? যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, চেঞ্জ হয় না। এমনি মনে রাখবা যে অবেদক, অবেদক মানে হচ্ছে যোগের বেলায় শূন্য যোগ করলে চেঞ্জ হয় না, আর গুণের বেলায় 1 দিয়ে গুণ করলে চেঞ্জ হয় না। ঠিক আছে? আচ্ছা এইবার দেখো বিনিময় বিধি হচ্ছে, ধরো এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা, অথবা গুণের ক্ষেত্রে ধরো এ বি যে কথা, বি এ একই কথা, এটা হচ্ছে বিনিময় বিধি। বুঝছো? এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা, এ বি যে কথা, বি প্লাস এ একই কথা, এটাকে বলে বিনিময় বিধি। তারপর সংযোজন বিধি, সংযোজন বিধি হচ্ছে ধরো এরকম, এ প্লাস বি প্লাস সি যে কথা, মানে ধরো যে আগে এ প্লাস বি যোগ করে পরে সি যোগ করা যে কথা, ধরো আগে বি প্লাস সি যোগ করে পরে এ যোগ করা একই কথা, মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটা আসলে কোনো কাজ নাই এখানে। সংযোজন বিধি মানে আগে এ প্লাস বি, ফার্স্ট ব্র্যাকেট মানে তো কোন কাজটা আগে করবা, তো যোগের বেলায় আগে এ প্লাস বি যোগ করে তারপরে সি যোগ করা যে কথা, আগে বি প্লাস সি যোগ করে তারপরে এ যোগ করে একই কথা। অথবা গুণের ক্ষেত্রেও সেম, ধরো আগে এ বি গুণ করে পরে সি গুণ করা যে কথা, ধরো আগে বি সি গুণ করে পরে এ গুণ করে একই কথা। বুঝতেছো? এগুলা খুবই ভাই বিরক্তিকর জিনিস। তবে ভালো জিনিস হচ্ছে যে সৃজনশীল হওয়ার পর থেকে এগুলা পরীক্ষা আসে না, মানে এগুলা তো সবাই জানি, এগুলা আর পরীক্ষায় মানে এগুলা যে জিনিস আমরা সবাই জানি, এগুলা আবার কেন আসতে হবে এগুলা? বন্টন বিধি, দেখো বন্টন বিধি হচ্ছে এরকম, ধরো এ ইন্টু বি প্লাস সি, এর সাথে বি প্লাস সি গুণ আকারে আছে, এটা বন্টন, মানে এ দিয়ে তুমি বি কেও গুণ করবা সি কেও গুণ করবা, বুঝছো? এটাই বন্টন, মানে এ দুইজনের মধ্যে বন্টিত হবে, তাহলে এ ইন্টু মানে এ বি প্লাস এ সি, শেষ। এই বলো, একটু দেখো, দেখো পুরোটা দেখো, তাকাই থাকো। এগুলা ভাই এগুলা খুবই সহজ, খুবই মানে এগুলা কি জিনিস যে কি বলবো, মানে এগুলা খুবই ফাউল জিনিস, ফাউল জিনিস।
ওকে ফাইন, আশা করি বুঝছো, আশা করি ছোট্ট বন্ধুরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এইবার দেখো কি ম্যাথ এখান থেকে আসে ভাই, এগুলা এগুলা পড়াইতে খুবই বিরক্ত লাগে। হ্যাঁ দুইটা ম্যাথ করে দিই, এগুলা এগুলা পরীক্ষা আসে না। শোনো, সৃজনশীল হওয়ার পর থেকে এগুলা আর পরীক্ষা আসে না। দেখো বলছে এ প্লাস বি সমান এ প্লাস সি হইলে প্রমাণ করো বি সমান সি। ভাই এগুলা কি কথা? দুই পাশ থেকে এ কাটাকাটি দিলেই তো বি সমান সি। দেখো তোমাকে বলছে এ বি সি তিনটাই বাস্তব সংখ্যা, দেখো রিয়েল নাম্বার তিনটাই বাস্তব সংখ্যা। তোমাকে বলছে এ প্লাস বি সমান এ প্লাস সি হইলে প্রমাণ করো বি সমান সি। ভাই এটা কি প্রমাণ করবো বলো? এটা তো প্রমাণ হয়েই আছে যে এ এ কাটা, দুই পাশ থেকে এ এ কাটা, তাহলে বি সমান সি। তবে এখন কথা হচ্ছে পরীক্ষায় ধরো এগুলো আসলে 2 নাম্বারের জন্য আসবে, ক নাম্বার প্রশ্নে। এখন এক লাইনে কাইটা কুটি কইরা দিলে তো হবে না, তোমাকে এই ম্যাথগুলো প্রমাণ করতে হবে কিভাবে জানো? এই যে বাস্তব সংখ্যার বিধি ইউজ করে। মানে তুমি মনে করো যে দুই পাশ থেকে কাটাকাটি করা যায় না, বলো আমরা যে এই যে বাস্তব সংখ্যার বিধিগুলো পড়ছি এখানে দুই পাশে কাটাকাটি করার কোন সূত্র আছে বলো? দুই পাশে সেম জিনিস কাটাকাটি করার সূত্র আছে বলো? তুমি মনে করো যে মাত্র তুমি জন্ম নিছো, তুমি জানোই না দুই পাশে সেম জিনিস কাটাকাটি করা যায়, তো কি করতে হবে? এই যে এই বিধিগুলো ইউজ করতে হবে, এই বিধিগুলো ইউজ করতে হবে। কেমনে দেখো, এখন দুই পাশ থেকে এ কাটাকাটি করতে হবে, তো এ কাটাকাটি করার জন্য কি করতে হবে দেখো, এই যে এখানে কোন সূত্রটা, এ বাদ দেওয়ার জন্য, এ বাদ দেওয়ার সূত্র কোনটা দেখো, এই যে এই যে এই যে দেখো, তুমি যদি একে বাদ দিতে চাও মাইনাসে যোগ করতে হবে না? ভালো মতো বোঝো, তুমি মনে করো দুই কাটাকাটি করার কোনো সূত্র নাই, তাহলে একে বাদ দিতে হবে, একে বাদ দেওয়ার জন্য কি করতে হবে? মাইনাসে যোগ করতে হবে। তাহলে উভয় পক্ষে মাইনাসে যোগ করো, উভয় পক্ষে মাইনাসে, দেখো দেখো কি করি, লিখবা দেওয়া আছে গিভেন এ প্লাস বি সমান বি, সরি এ প্লাস সি। এবার উভয় পক্ষে ধরো মাইনাসে যোগ করো, মাইনাসে যোগ করো উভয় পাশে। এখন আমাকে বলো উভয় পক্ষে একই জিনিস যোগ করা এই সূত্রের নাম কি? ভাইয়া এই ম্যাথগুলো যখন পরীক্ষায় আসবে অবশ্যই সাইড নোট দিতে হবে। মানে এই ম্যাথগুলা পরীক্ষায় দেয় যে তোমার, তুমি সূত্রগুলো জানো কিনা বলো? উভয় পাশে একই জিনিস যোগ করার সূত্রের নাম কি? কথা বলো। এই ম্যাথগুলো পরীক্ষা আসলে যদি তুমি সূত্রগুলোর নাম না দেও পুরো নাম্বার পাবে না, কারণ এই ম্যাথগুলো দিয়েছে এই সূত্রগুলো তুমি জানো কিনা এটা চেক করার জন্য। তো দেখো সমীকরণের উভয় পাশে একই জিনিস যোগ করা, এটা হচ্ছে যোগের অনন্যতা, এটা হচ্ছে যোগের অনন্যতা। দেখো যোগের অনন্যতা, তো এখানে লিখতে হবে যোগের অনন্যতা, যোগের অনন্যতা। ভাই এখানে যদি সাইড নোট না দেও নাম্বার কিন্তু ফুল দিবে না। এরপরে দেখো মাইনাসে প্লাসে এই দুটা কাটাকাটি করার জন্য এখানে ডিরেক্ট কাটাকাটি করা যাবে না, তুমি এখানে কাটাকাটি করে ফেলতে পারবে না। কি করতে হবে দেখো, সূত্রটা কি ছিল, কই এই যে এই ফরম্যাটে নিতে হবে, এ প্লাস মাইনাসে এই ফরম্যাটে নিয়ে তারপরে জিরো লিখতে হবে। দেখো ভাই এগুলো আসলে খুবই বিরক্ত লাগে বুঝছো, জানা জিনিস নিয়ে বংচং করতে। দেখো এখন আগে এ লিখো পরে এ মাইনাসে লেখো, ধরো প্লাস আগে লেখো এ পরে মাইনাসে, বলো এই সূত্রের নাম কি? আগে এ তারপরে মাইনাসে, বলো এই আগে পিছে করা, আগে পিছে করা এটার নাম কি? যোগের সহযোজন। ভেরি গুড। দেখো আগে পিছে করা, এই যে কই আগে পিছে করা, এই যে বিনিময় বিধি সহজ, এটাকে এই সরি এই একজন বলছে সংযোজন, সংযোজন না তো এটা বিনিময়। অবশ্য এটাকে বিনিময় বলা যায়, আচ্ছা অবশ্য বিনিময় না সংযোজনই ঠিক আছে, মানে আগে পিছে করা, এটা আসলে বিনিময় মানে তো এ প্লাস বি সমান বি প্লাস, সরি বিনিময় না, ঠিক আছে এই ভেরি গুড, সংযোজন বিধি, রাইট ভেরি গুড। সংযোজন সহযোজন একই কথা, কোন কোন বইয়ে এটাকে সংযোজন বলে, কোন কোন বইয়ে সহযোজন বলে, যে সহযোজন লিখছো ঠিক আছে, যে আগে পিছে করা, এই যে মানে আগে আগে পরে যোগ বিয়োগ করা একই কথা, ঠিক আছে। তো লিখো সহযোজন বা সংযোজন, যোগের সংযোজন, সংযোজন। যে ভাই এখানে এই দুইটা আগে পরে যোগ করা যে কথা, এখানে এটা একই কথা, মানে আগে পরে করছি। এইবার বসাও, এই দুটো যোগ করলে কি হবে? জিরো। এই দুটো যোগ করলে কি হবে? জিরো। এবার আমাকে বলো এই যে এই দুটো যোগ করলে জিরো হয় এই সূত্রের নাম কি? এ আর মাইনাসে, এ আর মাইনাসে যোগ করলে জিরো হয় এই সূত্রের নাম কি?
অনন্যতা, মনে আছে? এটা কিন্তু অনন্যতা, সরি সরি অনন্যতা, অনন্যতা বলতে ধর, আমি তো উল্টাপাল্টা লাগাই দিছি। জাস্ট জিরো হইছে, জিরো হলে তো বলে যোগের বিপরীতক। কই যোগের বিপরীতক? এই যে সরি, অনন্যতা মানে তো চেঞ্জ হবে না। অনন্যতা মানে হচ্ছে এ আর শূন্য যোগ করলে এ হয়, আর এ আর 1 গুণ করলে এ হয়। তো এটা হচ্ছে জিরো, হচ্ছে এটা হচ্ছে বিপরীতক, বিপরীতক যোগের বিপরীতক, যোগের বিপরীতক, যোগের বিপরীতক। হ্যাঁ, এইবার বলো শূন্য আর বি যোগ করলে এইবার হবে অনন্যতা। শূন্য আর বি যোগ করলে বি, শূন্য আর সি যোগ করলে, আচ্ছা এইবারও আরেকটা লাইন লিখতে হবে, আগে বি তারপরে শূন্য, এরকম করে নিবা, কারণ সূত্রে কিন্তু শূন্য পরে আছে। দেখছো কি ফাউল কাজ যে করতেছি। এই দেখো সূত্র কই, সূত্র কই, এই যে যোগের অভেদক যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যাই হয়। তো আগে ওই সংখ্যাটা লিখবা, পরে শূন্য লিখবা। তো আগে আগে পিছে করছি, আবার আবার আগে পিছে করছি। আগে পিছে বলতে এখানে এটা তুমি বিনিময় লিখতে পারো। এখানে আসলে আগে পিছে মানে দুইটার মধ্যে আগে পিছে করা, এ প্লাস বি যে কথা, বি প্লাস একই কথা, এটাকে বিনিময় বিধি লেখা যায়। কি বিনিময় বিধি? দুইটার মধ্যে আগে পিছে লিখছি, বিনিময় বিধি। এইবার দেখো বি আর শূন্য যোগ করলে বি, সি আর শূন্য যোগ করলে সি, এটা কি যোগের অনন্যতা, যোগের যোগের অনন্যতা, যোগের অনন্যতা। শোনো ভাইয়া, মজার ব্যাপার হচ্ছে বা আশার ব্যাপার হচ্ছে আর সৃজনশীল হওয়ার পর থেকে পরীক্ষায় আসে না। এই বিরক্তিকর ম্যাথ এগুলা সৃজনশীল হওয়ার পর থেকে পরীক্ষায় আর আসে না। তবে একটু শিখে রাখবা, কারণ পরীক্ষায় চলে আসতে পারে, আগে আসতো। দেখো সৃজনশীল হয়েছে 2017-তে, 2017-র পর থেকে আর আসে না। 2017 সালের পর থেকে এগুলা আর আসে না, ঠিক আছে? কাজে এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তবে কলেজের পরীক্ষায় তো স্যাররা অনেক সময় আনএক্সপেক্টেড প্রশ্ন দিয়ে দেন তোমাকে আটকানোর জন্য, যে তুমি যেগুলা স্কিপ করবা এগুলাই স্যাররা যেগুলো প্রশ্ন দিয়ে দিছে। তো এইটা নিজেরা করবা, ট্রাই করবা, যদি না পারো আমি উত্তর লিখে দিব না, বা সলিউশন দিয়ে করবা। তুমি যেই বই ফলো করো, দেখো এই যে দেখো, ওয়েট ভাই, এসি সমান বিসি হইলে, এসি সমান বিসি হইলে দুই পাশ থেকে সিসি কাটা, এ সমান বি। ট্রাই করবা, এগুলা সৃজনশীল পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, তবে ভাই আসতে পারে। এখন কথা হচ্ছে কি করবা তুমি, এটা ট্রাই করবা। যদি নিজে না পারো কোনো সমস্যা নাই, তুমি যেই বই ফলো করো, এগুলো তো বোর্ডে আসা প্রশ্ন। যদিও সৃজনশীল হওয়ার পর থেকে 17 সাল থেকে আর আসে না, তবে আসতে পারে। কিন্তু শোনো, আমি আবার বলতেছি, যে ম্যাথ আগে একবার হলেও বোর্ড পরীক্ষা আসছে, এরকম যে কোনো এক ম্যাথ পরীক্ষায় চলে আসতে পারে। বাট এগুলা মানে সৃজনশীল হওয়ার পর থেকে ভাইয়া প্রমাণ টাইপের ম্যাথ আসে না, সূত্রের প্রমাণ টাইপের জিনিস পরীক্ষা আসে না। তো এগুলো আসার সম্ভাবনা কম। মানে আজকে ক্লাসে যা পড়াইছি এগুলা বোর্ড পরীক্ষা আসতে পারে, তবে সম্ভাবনা কম। পরীক্ষা আসার সম্ভাবনা বেশি হচ্ছে লেকচার 1, 2, 3। ঠিক আছে, তারপরে লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। দেখো এটা কি প্রমাণ করতে বলছে, এটা কেমনে প্রমাণ করতে আমি নিজেই ভুলে গেছি ভাই। এটা কোনো প্রমাণ বলো? এ এর সাথে শূন্য শূন্য হয়, এটা কেমনে করে? আচ্ছা এগুলা কি মনে রাখার মতো প্রমাণ বলো তো? হ্যাঁ, মানে এইটা কেমনে প্রমাণ করবো, এর তো মনেই নাই। এটা তোমরা সলিউশন দেখে করবা, তোমার বইয়ের মধ্যে এটা আছে করা, অথবা তোমার যে বই তুমি ফলো করো, এটা তো বোর্ডে আসে ম্যাথ, এগুলা সলিউশন পিডিএফ দেখে দেখা। মানে এই ম্যাথ গুলার জিনিস হচ্ছে মেইন জিনিস হচ্ছে এই সূত্রগুলা, এই সূত্রগুলা ইউজ করতে হবে। মানে কোনটার কি নাম মুখস্থ রাখতে হবে, কোনটার কি নাম মুখস্থ রাখতে হবে, এবং ওইগুলো যখন ইউজ করবা তখন সাইড নোট দিতে হবে। এটা বাড়ির কাজ কইরো, এটা মনে হয় যে এইভাবে করতে হয়, একের সাথে শূন্য হয়, যে মনে পড়ছে, ওয়েট, এটা এইভাবে আমি প্রথম লাইনে লিখে দিচ্ছি, এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা প্রমাণ করতে এইভাবে 1 + 0 = 1, এটা দিয়ে শুরু করতে হবে। তুমি লিখবে আমরা জানি, আমরা জানি, বা গিভেন, সরি গিভেন না তো, আমরা জানি 1 + 0 = 1, এটা তো আমরা বলতে পারি। এটা কোন সূত্র? 1 + 0 = 1, এটা কোন সূত্র? যোগের অভেদক, ধুর, যোগের অভেদক। তারপরে কি করবো, চলো ট্রাই করি, ক্লাস এটা দিয়ে শেষ। এরপরে এ আনতে হবে, এ দিয়ে গুণ,
এই তো মনে পড়ছে, দাঁড়াও দেখি, চলো চলো করি। আমার শুরুতে এটা লিখবা, এটা এটা মনে রাখবা যে এটা এটা দিয়ে প্রমাণ করতে হয়, এটা দিয়ে প্রমাণ করতে হয়, এটা মুখস্থ রাখবা। আমি সাইড নোট দিচ্ছি না, সাইড নোট দিচ্ছি না, সাইড নোট না দিয়ে প্রমাণ করি। তাহলে উভয় পাশে এ দিয়ে গুণ করবা, উভয় পক্ষে এ দিয়ে গুণ করবা। আচ্ছা বলো, উভয় পক্ষকে সেম জিনিস দিয়ে গুণ করা, এই সূত্রের নাম কি বলো? উভয় পক্ষকে সেম জিনিস দিয়ে গুণ করা কি সূত্র? গুণের অনন্যতা, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে কি করবা? জাস্ট গুণ করে দিবা, বন্টন বিধি, এটা হচ্ছে বন্টন বিধি। বন্টনই তো বলে, হ্যাঁ এই যে বন্টন, গুণ করে দিবা, এটাকে বলে বন্টন। বন্টন, হ্যাঁ। এইবার দেখো, এইটা আমরা রাখবো, এটা আমার লাগবে, দেখা এই যে চলে আসে, এই দেখো আমার যে জিনিস দরকার সেটা বাম পাশে চলে এসেছে, বাকিদেরকে বাদ দিব। এইবার বলো এ ইন্টু ওয়ান মানে এ, এটা কোন বিধি? আর এটা এটা কিন্তু চেঞ্জ করবো না, এটা যেমনে যেমনে থাকবে। এই দেখো বলো, এ ইন্টু ওয়ান, একে ওয়ান দিয়ে গুণ করলে এই থাকে, চেঞ্জ হয় না, এটা হচ্ছে গুণের অভেদক। যেটা তো করলে চেঞ্জ হয় না এটাকে বলে অভেদক। মনে করো এ এর সাথে শূন্য যোগ করলে এই থাকে, এটাকে বলে যোগের অভেদক। আবার এ এর সাথে ওয়ান গুণ করলে এই থাকে, এটাকে বলে গুণের অভেদক। এইবার বলো, দুই পাশ থেকে এ বাদ দিতে হবে, দুই পাশ থেকে এ বাদ দেওয়ার জন্য কি করতে হবে? মাইনাসে যোগ করতে হবে। এই করে দে, এটা দেখো মাইনাসে যোগ করতে হবে, উভয় পক্ষে মাইনাস এ যোগ করতে হবে, উভয় পক্ষে মাইনাস এ যোগ করতে হবে। তারপরে লাইনে আগে পিছে করবা, আমি আর লিখলাম না, একে লিখবা আগে, মাইনাস একে লিখবা পরে, মানে সংযোজন বিধি। তারপর এটা হয়ে যাবে জিরো প্লাস, আমি আর লিখলাম না, শেষ এনেই শেষ করে দিচ্ছি, এটা হয়ে যাবে জিরো। তাহলে পরের লাইনে শেষ। তোমরা মাঝখানে একটা লাইন বাড়াবা, প্লাস একে আগে লিখবা, মাইনাস একে পরে লিখবা, বলবা যে এটা হচ্ছে সংযোজন বা সহযোজন বিধি, শেষ। দেখছো এগুলা কি জিনিস ভাই, এগুলা আমার এত বিরক্ত লাগতো ভাই, এগুলা আবার কি প্রমাণ করা জিনিস? তো দুই পাশে একই জিনিস দেখো, মানে শূন্যর সাথে এ ইন্টু জিরো, এটা গুণ করলে কি হবে? এ ইন্টু জিরোই হবে। এটা হচ্ছে কি শূন্য, এটা হচ্ছে যোগের অবেদক। শূন্যের সাথে যে কোনো জিনিস গুণ যোগ করলে ওই জিনিসটাই থাকে। তুমি এটাও আগে বেছে করে নিবা, এ ইন্টু জিরো আগে লিখবা, তারপর জিরো লিখবা, বিনিময়, বিনিময় বিধি আগে পরে করবা। যে এ ইন্টু জিরো প্লাস জিরো, যে কথা জিরো প্লাস এ ইন্টু জিরো একই কথা। তাহলে শেষ, সাইড নোট গুলা দিয়ে দিবা। ওকে ফাইন। এরকম আরো কিছু বিরক্তিকর প্রমাণ আছে বইয়ের মধ্যে, দেখবা বিরক্তিকর প্রমাণ, বাট এগুলো এখন আর পরীক্ষায় আসে না, সৃজনশীল হওয়ার পর থেকে ভাই এগুলো আর আসে না। তো এগুলো আসার সম্ভাবনা খুবই কম, বোর্ড পরীক্ষা এগুলা সৃজনশীল হওয়ার আগে আসতো, এখন সৃজনশীল আসার মতো আরো সুন্দর সুন্দর জিনিস আছে। মেইনলি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে লেকচার 1, 2, 3। এখন আমাদের ক্লাস শেষ, আজকে ক্লাস শেষ হওয়ার পরই আজকে রাতের মধ্যেই ওয়েবসাইটে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট আপলোড হয়ে যাবে। সবাই এই সপ্তাহের শুক্রবারের মধ্যে প্র্যাকটিস গুলো করে ফেলো, কারণ এই অধ্যায়ে একটা উইকলি এক্সামে হবে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রশ্ন আসে না বললেই চলে। এই অধ্যায়ের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট মনে হয় 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা সর্বোচ্চ। দেখি তো একটু চেক করে দেখি, প্র্যাকটিস গুলো তো রেডি করছি আজকেই। বাস্তব সংখ্যার প্র্যাকটিস শিট, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট কয় পেজ আমি তোমাকে বলি, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট কয় পেজ বলি, 2 পেজ। সলিউশন ছাড়া হচ্ছে 2 পেজ না, 1.5 পেজ, 1 পেজ, 1 পেজ। আর সলিউশন সহ কয় পেজ হয়? সলিউশন সহ কয় পেজ? 1, 2, 3, 3 পেজ। মানে এই অধ্যায় থেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে না বললেই চলে, কারণ স্যাররা তো জানেন যে এটা তোমরা 9, 10 পড়ছো। আর সৃজনশীল সিকিউ এমসিকিউ খুবই কম, বোর্ড পরীক্ষায় সিকিউ এমসিকিউ খুবই কম, বাট আমি এক্সট্রা আরো সিকিউ এমসিকিউ অ্যাড করে দিছি। দেখবা প্রত্যেকটা সৃজনশীলে বোর্ড পরীক্ষার বাইরেও এখানে আরো এক্সট্রা সৃজনশীল এবং এক্সট্রা এমসিকিউ অ্যাড করে দিছি, কারণ বোর্ড পরীক্ষা সিকিউ এমসিকিউ মাত্র খুবই কম, তো এক্সট্রা কিছু প্র্যাকটিস তো করা লাগবে। তো ওকে ভাইয়া, এই অধ্যায়ের উপর তোমাদের দীপিত ভাইয়া একটা প্রবলেম সলভিং ক্লাস নিবে আগামী সপ্তাহে। তোমরা আগামী সপ্তাহের মধ্যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট এই অধ্যায়ের এবং ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করে ফেলবা। আগামী সপ্তাহে তোমাদের দীপিত ভাইয়া এই অধ্যায়ের উপর প্রবলেম সলভিং ক্লাস নেবে, তারপরে উইকলি এক্সাম হবে।
আর আজকে ক্লাসের পর তুমি যেই বইটাই ফলো করো, শোনো, তুমি যেই বই ফলো করো ওই বই থেকে সবগুলো টাইপের বাড়ির কাজ করে ফেলবা। এখান থেকে আলাদা করে আর দাগায় বাড়ির কাজ দিলাম না। শোনো, এই অধ্যায়ের জন্য আমি আবার বলতেছি, এই অধ্যায়ের জন্য তুমি ক্লাস লেকচার, বোর্ডের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট আর ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করলে এনাফ। তবে বই থেকে তুমি যে বইটাই ফলো করো সবগুলো টাইপের ম্যাথ বাড়ির কাজ করবা। অথবা আমি আচ্ছা ঠিক আছে দেখাই দিব না, শোনো, অসীম কুমার শাহ স্যারের বই আর কেতাবুদ্দিন স্যারের বই থেকে আমি আজকে রাতে বা কালকে সকাল দুপুরের মধ্যে বাড়ির কাজ দেখাই দিব না। কিছু ম্যাথ আছে অপ্রয়োজনীয়, যেগুলো করার দরকার নাই, ওগুলো আমি বাদ দিয়ে দিব। শুধু যেগুলো দাগাই দিব ওগুলা বাড়ির কাজ করবা। অনেক এক্সট্রা জিনিস আছে বাস্তব সংখ্যা অধ্যায়ের বইয়ে, দেখবা যে অসীম কুমার শাহ স্যারের বইয়ে দ্বিঘাতের লেখচিত্র আছে, যেগুলো এখানে দরকার নাই। ওগুলো তোমরা ইন্টিগ্রেশনে বা কণিক অধ্যায়ে পড়বা, এখন এখানে দরকার নাই। তো আমি দাগাই দিব আজকে রাতেই বা কালকে দুপুরের মধ্যে আমি বাড়ির কাজ দাগাই দিব, ওইগুলা করলেই এনাফ, এর বাইরে কিছু লাগবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এখানেই শেষ এবং বাস্তব সংখ্যা অধ্যায়টা আমরা এখানে শেষ করলাম। আগামী কালকে থেকে তোমাদের দীপিত ভাইয়া যোগাশ্রী প্রোগ্রাম অধ্যায়টা শুরু করবে। সাইকেল 6-এ আমরা সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের বাইরের 4টা অধ্যায় পড়বো, যেখানে বাস্তব সংখ্যা অসমতা এবং যোগাশ্রী প্রোগ্রাম, এই দুইটা খুবই ছোট ছোট অধ্যায়। এই দুইটা 4 ক্লাসে, মানে বাস্তব সংখ্যা অসমতা 4 ক্লাস, মানে 4 ক্লাস বলতে কি, ছোট ছোট ক্লাস নিছি, 1 ঘন্টার ক্লাস নিছি, 2 ঘন্টার ক্লাস নিলে 2 ক্লাসে শেষ হয়ে যেত। বাস্তব সংখ্যা অসমতা 4 ক্লাস, যোগাশ্রী প্রোগ্রাম 4 ক্লাস। মেইন অধ্যায় হচ্ছে এখানে যোগাশ্রী, কি বলে, দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি মেইন অধ্যায়। আর কি বলে, সম্ভাবনা, বিস্তার পরিমাপ সম্ভাবনা, এইটা, এই দুইটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আর বিস্তার পরিমাপ সম্ভাবনা, এই দুইটা হচ্ছে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা অধ্যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কনিক আর্কাইভ থেকে করলে কি ফুল কভার হবে? অবশ্যই হবে, অবশ্যই ফুল কভার হবে। একদম একাডেমিক টু অ্যাডমিশন কভার হয়ে আরো বাকি থাকবে, মানে কভার হয়ে আরো বেশি হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আমার পরবর্তী দেখা হবে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ে। সাইকেল 4-এ বাস্তব সংখ্যা অধ্যায় আমি নিব, যোগশ্রী প্রোগ্রাম নিবে দীপিত ভাইয়া, তারপর দ্বিপদী বিস্তৃতি নিব আমি, আর সম্ভাবনা অধ্যায় নিবে, বিস্তার পরিমাপ সম্ভাবনা, এই অধ্যায়টা নিবে তোমাদের রাকিব ভাইয়া। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের ক্লাসে। টাটা।